রাজনীতিকে এখন অশান্ত করে রেখেছে জেন জি। আরশোলা পার্টির বড় ভরসা এবং শক্তি এই জেন জি, যার সামনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও এই প্রথমবার কিছুটা হলেও ঝুঁকতে হয়েছে। ইস্তফা দিতে হয়েছে ধর্মেন্দ্র প্রধানকে। এখনো নতুন নতুন ইস্যু নিয়ে আক্রমণ এবং আন্দোলনের হুমকি দিয়ে চলেছে এই জেন জি প্রজন্ম। কারা এই জেন জি? তাদের বৈশিষ্ট্য কি? তাদের হাতে কি ভারতকে ছেড়ে দেওয়া যায়? এরকম নানা প্রশ্ন উঠছে। আজকাল যারা জেন জি সত্যিকারের, তাদের মধ্যেও অনেকে জানে না যে তারা কেন জেন জি, কেমন এই জেনারেশন, কি চায় তারা, তাদের প্রেম, ভালোবাসা, আবেগ, লেখাপড়া, কাজ ইত্যাদি নিয়ে ভাবনা কি, এদের মধ্যে রাষ্ট্রভক্তি কতটা, এরা বড়দের সম্মান করতে জানে না। ভারত এখনো জেনজিদের সেই আক্রমণের আঁচ পায়নি, আরো বেশি পেতে পারে। নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কায় এই বিপথগামী জেনজি ধ্বংস করে দিয়েছে গণতান্ত্রিক কাঠামো। ভারতেও কি এরা ক্রমশ রাষ্ট্রবিরোধী হয়ে উঠবে? এই বিশাল সংখ্যার তরুণদের দেশ, সমাজ, জাতি গঠনে কাজে লাগানো কি সম্ভব? তার জন্য কি করতে হবে? কি করলে তাদের মধ্যে পরম্পরার প্রতি শ্রদ্ধা, গুরুজনদের প্রতি শ্রদ্ধা, প্রবীণদের প্রতি শ্রদ্ধা, এসব বাড়ানো সম্ভব? জেনজিদের নিয়ে এই আলোচনা, এই প্রতিবেদন কোনো আবেগ নয়। ভারত তথা বিশ্বের বিভিন্ন জায়গাকার গবেষণা, তথ্য এবং বাস্তব যে অভিজ্ঞতা, সেই আলোকে সাজানো। ভারতের ভবিষ্যতের জন্য এই জেন জি প্রজন্ম কতটা বিপজ্জনক বা কতটা সুবিধাজনক হয়ে উঠতে পারে তা জানতে দেখুন ও শুনুন পিনাক কি বলছে। জেন জি মানে জেনারেশন জি। আপনারা যারা দেখছেন তারা সকলেই এরকম কোনো জেনারেশনের সদস্য, কিন্তু তখন এত প্রচার ছিল না বলে আপনারা কোন জেনারেশনের মধ্যে পড়েন সেটা জানেন না। এই যে যারা জেন জি, এর আগে ছিল মিলেনিয়াল, এরপর আসছে জেন আলফা। কিন্তু এই যে জেন জি বা জেনারেশন জি, এই শব্দটি এখন সংবাদ মাধ্যম, রাজনীতি, প্রযুক্তি, ব্যবসা, বিপণন, শিক্ষা এবং আমাদের পরিবারেও সবচেয়ে বেশি আলোচিত। কারা এরা? সোজা কথায় নতুন প্রজন্ম। এদের কথা, বার্তা, ব্যবহার সব আলাদা। এদের নেশা, মুখের ভাষা, অঙ্গভঙ্গি সব আলাদা। খোলামেলা পোশাককে এরা বোল্ড বলে। কোনো কিছু ভালো লাগলে এরা কখনো বলে হট, কখনো বলে কুল। মানেটা বুঝতে হবে। এরা নিজেদের ভাবে সব জানতা। এরা বড়দের সম্মান করতে জানে না। এতটাই কি সত্যি খারাপ এই জেনজি? কেউ বলেন এরা পৃথিবীর সবচেয়ে বেশি বুদ্ধিমান প্রজন্ম, আবার কেউ বলেন এরা সবচেয়ে অধৈর্য, আত্মকেন্দ্রিক এবং মোবাইল নির্ভর। কিন্তু বাস্তব সত্য কি? এদের জীবন কেমন? এদের জীবনের প্রেম, ভালোবাসা, শ্রদ্ধা, শিক্ষা, কাজ, এসব নিয়ে ভাবনাটা কি? কি বলছে গবেষণা? সেটাই ধাপে ধাপে আলোচনা করব আজ। প্রথম আলোচনা, জেন জি কারা। সাধারণভাবে 1997 সাল থেকে 2012 সালের মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন তাদেরই বলা হচ্ছে জেনারেশন জি। তার মানে আনুমানিক 14 থেকে 29 বছর বয়স এমন তরুণরাই বা কিশোর কিশোরীরাই জেন জি। ভারতের মোট জনসংখ্যার 27% জেন জি। সংখ্যার বিচারে বিশ্বের অন্যতম বৃহৎ তরুণ জনগোষ্ঠী এই 27% ভারতীয়। সুতরাং তাদের হেলাফেলা করা যাবে না। দেশের জন্য এদের কাজে লাগানো দরকার, দেশের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে, আমাদের ভবিষ্যতের স্বার্থে। কিন্তু এরা ক্রমশ কেমন যেন একটা আলাদা হয়ে যাচ্ছে, বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে।
হুজুগে মেতে নানা রকম রাষ্ট্রবিরোধী কাজেও যুক্ত হচ্ছে এক শ্রেণীর জেনজি। এরা আসলে এমন একটা সময়ে জন্মেছে তখন ইন্টারনেট ছিল, স্মার্টফোন এসে গেছে, ইউটিউব এসে গেছে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সব এসে গেছে। পৃথিবীর প্রথম প্রকৃত ডিজিটাল নেটিভ বলা হয় এই জেনজিকে। এরপরে যেটা আসছে আমি বলছিলাম তারা হচ্ছে জেন আলফা। মোটামুটি 2013 সালের পর জন্ম নেওয়া শিশুদের বলা হচ্ছে এই জেনারেশন আলফা। তারা জন্ম থেকেই এআই দেখছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা। শিশুরা, এই যে জেনারেশন আলফার শিশুরা কথা বলার আগেই স্মার্টফোনের টাচ স্ক্রিন ব্যবহার করা শিখছে। তারা মোবাইল না দেখে খেতে পারে না। তার মানে এটা নয় যে এই জেনারেশন আলফা জেনজির মতোই হবে। মনে রাখতে হবে, যদি জেনজি ইন্টারনেটের সন্তান হয় তবে জেন আলফা হবে এআই এর সন্তান, যাদের নিয়ে প্রতিটি দেশে এখন আলোচনা চলছে। কেউ বলছেন এই প্রজন্ম আমাদের মানব ইতিহাসের সবচেয়ে মেধাবী, কেউ বলছেন এরা সবচেয়ে অলস, কেউ বলছেন সমাজ বদলে দেবে এরা, আবার কেউ বলছেন এদের হাতে সমাজের মূল্যবোধ নষ্ট হয়ে যাবে। আপনারাও কিছু কিছু ভাবছেন, সেগুলো কমেন্টে লিখবেন জেনজিকে নিয়ে আপনার কি ভাবনা। কারণ আপনি যদি অবসরপ্রাপ্ত হয়ে থাকেন তাহলে মনে রাখবেন আপনার নাতি নাতনিরা জেনজি। আপনি যদি শিক্ষক হয়ে থাকেন তাহলে মনে রাখবেন আপনি যাদের প্রতিদিন পড়ান তারা জেনজি। আপনি যদি কোনো অফিস চালান তাহলে মনে রাখবেন আপনার অফিসের নতুন কর্মীরা সকলে জেনজি। আর যদি আপনার বয়স 15 থেকে 28, 29 বছরের মধ্যে হয় তবে আপনি নিজেও জেনজি। কিন্তু প্রশ্ন হলো, জেনজিদের নিয়ে এত বিতর্ক কেন? দেশে দেশে বিতর্ক। তারা কি সত্যি আগের প্রজন্মের তুলনায় আলাদা? ভারতের ভবিষ্যৎ কি সত্যি তাদের হাতে দেওয়া যাবে? আজ আমরা কোনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে নয়, কোনো আবেগ থেকেও নয়, ভারতীয় ও আন্তর্জাতিক গবেষণা, সরকারি তথ্য এবং বাস্তব অভিজ্ঞতার নিরিখে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আপনাদের, কারণ শেষ অংশে আসল কথাটা তুলেছি আমি। ভারত 2047 সালের মধ্যে বিকশিত দেশ, বিকশিত ভারত হতে চাইছে। সেটা যদি হতে হয় তবে জেনজি এবং আগামী জেন আলফার ভূমিকা খুব বড় হবে। সেটা কেমন করে সম্ভব সেটা আলোচনা করেছি, তাই শেষ পর্যন্ত শুনবেন। এই যে জেনজি প্রজন্ম, তাদের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ, তারা মনে করে প্রবীণরা কিছুই জানেন না। দাদু ঠাকুমা দিদিমা তারা কিছু জানেন না, বাবা মা তারাও কিছু জানে না, জানে শুধু মোবাইল ফোন আর জানে তাদের বন্ধু বান্ধবরা। কিন্তু এদের জীবনের সেই লড়াইগুলো নেই। আমরা বা আমাদের আগের প্রজন্ম যে লড়াইয়ের মধ্যে দিয়ে বড় হয়েছি, যখন বিদ্যুৎ, পানীয় জল এসবের অভাব ছিল, সেগুলো এদের জীবনে নেই। এবং এই যে জেনজি প্রজন্ম, তারা বেশিরভাগই এখনো ছাত্র, তারা কর্মজীবনে কেউ কেউ ঢুকেছেন, ফলে তাদের লড়াইটা নেই। এটা বোঝানোর জন্য না, আমি আপনাদের একটা গল্প বলবো, এক নানাজি আর এক জেনজির। নানাজি মানে দাদু, আর তার জেনজি নাতি। দাদু একদিন একটা সাদা কাগজ হাতে নিয়ে নাতিকে বললেন এটাকে সোজা করে দাঁড় করাতো। নাতি যতবার দাঁড় করাতে যায় সেটা সামনে ঝুঁকে পড়ে, আবার কখনো দাঁড় করাতে যায় সে আবার পিছন দিকে ঝুঁকে পড়ে। এরকম যখন হচ্ছে, দাদু তখন নাতিকে বলল একটা মজা দেখাবো তোকে আজকে আমি। বলতে বলতে কাগজটাকে দাদু দুমড়ে মুচড়ে একেবারে যাতা করে দিল। আরও দমড়ালেন, আরও মুচড়ালেন। দমড়ানো মুচড়ানোর পর দাদু কাগজটাকে আবার সোজা করলেন, করে নাতিকে বললেন এবার তুই ধরে দেখ কাগজটা দাঁড়াচ্ছে কিনা। নাতি দেখলো সত্যিই তো কাগজটা দাঁড়িয়ে আছে। আসলে এই যে লড়াই, এই যে জীবনের বাস্তবের সঙ্গে জুঝতে জুঝতে চলা, এটাই তো একটা প্রজন্মকে বড় করে। কিন্তু আজকের জেনজি যারা কথায় কথায় আন্দোলন, কথায় কথায়
তারা নানা কিছু করবার চেষ্টা করছে, দেশ বদলে দেওয়ার কথা ভাবছে, তাদের জীবনে এই অভিজ্ঞতার জায়গাটা বড্ড খারাপ। এই খারাপের কথাও বলবো, এদের ভালো গুণের কথাও বলবো, এবং সঙ্গে এটাও বলবো এই প্রতিবেদন যাদের ভালো লাগছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাক্কি বলছে, এখনও যারা শুধু দর্শক তাদের বলবো সাবস্ক্রাইব করুন, আর পিনাক্কি বলছের পাশে যদি দাঁড়াতে চান তাহলে মেম্বারশিপ নিতে পারেন। এই যে একটা জন্মসালকে ধরে একটা প্রজন্মের নামকরণ, এটার নিয়ে অন্য একটা প্রতিবেদন করতে হবে যে কেন কিভাবে এটা হয়েছে। আজকে যে বিপণনের যুগ, সেখানে টার্গেট অডিয়েন্স ঠিক করতে হয়, কাদের কাছে এই প্রোডাক্টটা আমরা নিয়ে যাব। আজকে মোবাইল ফোন নির্ভর যে সফটওয়্যার অ্যাপ, তার যে টার্গেট অডিয়েন্স, সেই টার্গেট অডিয়েন্সের বিজ্ঞাপনী নাম এবং বিপণনের জন্যই নাম দেওয়া হয়েছে জেনজি। কিন্তু একটা জন্মসাল ধরে কি কোনো প্রজন্মকে চেনা যায়? যায় না। প্রত্যেক প্রজন্মকে আলাদা করে তাদের বেড়ে ওঠার পরিবেশ, আলাদা করে তাদের পারিবারিক শিক্ষা, সামাজিক শিক্ষা। ধরুন আমাদেরও আগের প্রজন্ম, মানে আমার আগের প্রজন্ম, সেই সময় চিঠি, টেলিগ্রাম এটাই ছিল যোগাযোগের মাধ্যম। আমরা ল্যান্ডফোন দেখে বড় হয়েছি, বড় হয়ে আমরা ইমেল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ সব পেয়েছি, কিন্তু আমরা বড়টা হয়েছি ল্যান্ডফোন দেখে। তাহলে আগের প্রজন্মের সঙ্গে এই প্রজন্মের তো একটা ভাগ ছিল, মানে আমাদের প্রজন্মের, আমাদের পরের প্রজন্ম এই জেনজি। কিন্তু জেনজি তারা জন্ম থেকে ইন্টারনেট দেখছে, গুগল দেখছে, ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এই যে এদেরকে তাই বলা হয় ডিজিটাল নেটিভ। গোটা বিশ্বে এদের কাছে না ইন্টারনেট যেন পানীয় জল, বিদ্যুৎ এরকম স্বাভাবিক। আমরা যেমন ছোটবেলায় বিদ্যুৎকেও খুব স্বাভাবিক বলে ভাবিনি। একটু ধনীদের বাড়িতে বিদ্যুৎ থাকে, তারপর নিজের বাড়িতে বিদ্যুৎ এসছে, অভ্যাস হয়ে গেছে, আস্তে আস্তে ভেবেছি ল্যান্ডলাইন, তারপরে আমরা ভেবেছি কবে আমাদের বাড়িতে আসবে। কিন্তু জেনজি সবকিছু একসাথে নিয়ে বড় হয়েছে। এই ভারতে জেনজির কত বড় শক্তি তার একটা ইঙ্গিত দিয়েছি, তথ্যটা শুনুন, অনেকেই জানেন না এটা। পৃথিবীর সবচেয়ে তরুণ অধ্যুষিত দেশের নাম এখন ভারত। সরকারি তথ্য অনুযায়ী আমাদের যে মোট জনসংখ্যা তার বড় অংশই তরুণ। দেশের 65% মানুষের বয়স 35 বছরের নিচে। এই বিশাল তারুণ্যই তো ভারতের সম্পদ। বিশেষজ্ঞরা এটাকে বলেন ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। এই যে অল্প বয়সী তরুণরা রয়েছে, যাদের কর্মক্ষমতা বেশি, যারা এখনো অনেক কিছু শিখতে পারবে, এদের উপরে নির্ভর করলে দেশে উন্নতির জন্য, জাতির উন্নতির জন্য কিছু ডিভিডেন্ড পাওয়া যায়, জনসংখ্যাগত সুবিধা। কিন্তু যদি কোনো দেশে এই কর্মক্ষম মানুষের সংখ্যা বেশি, কিন্তু তাদের কাজে লাগানো গেল না, সেখানে কিন্তু অনেক বিপদ হয়। আর যারা কাজে লাগাতে পারে তাদের অর্থনৈতিক উন্নতি, সামাজিক উন্নতি নিশ্চিত। যেটা জাপান করেছে, যেটা দক্ষিণ কোরিয়া করেছে, সিঙ্গাপুর করেছে, চীন করেছে, এখন সেই সুযোগ ভারতের সামনে। কিন্তু একটা শর্ত আছে, এই তরুণদের যদি আমরা দক্ষ করে তুলতে পারি তাহলেই তারা ভারতের সবচেয়ে বড় শক্তি হবে। আর যদি সেটা না পারি, তাদের মধ্যে মূল্যবোধ, দেশপ্রেম এসব যদি ঢোকাতে না পারি, এই বিশাল জনসংখ্যাই দেশের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এখানেই তো প্রশ্ন ওঠে, জেনজি কি সত্যি আমাদের প্রজন্মের চেয়ে বেশি মেধাবী? উত্তরটা খুব সহজ নয়। অনেকে বলেন এখনকার ছেলেমেয়েরা কিছুই জানে না, আবার কেউ বলেন এরা আগের সব প্রজন্মকে হারিয়ে দেবে। কিন্তু আমি গবেষণার বিভিন্ন যে জায়গায় পেয়েছি, সেখান থেকে পড়াশোনা করে যে সিদ্ধান্ত নিয়েছি, সেটা হচ্ছে এই যে এখনকার ছেলেমেয়েরা কিছুই জানে না এবং এখনকার ছেলেমেয়েরা সবচেয়ে বড় মেধাবী, প্রজন্মকে ছাড়িয়ে যাবে, সব প্রজন্মকে ছাড়িয়ে যাবে। উত্তরটা সত্য যদি খুঁজতে হয় এর মাঝামাঝি। আজকের জেনজির মস্তিষ্ক আগের প্রজন্মের থেকে মোটেও আলাদা নয়, কিন্তু তাদের শেখার পরিবেশটা সম্পূর্ণ আলাদা।
একটা সময় কোনো তথ্য জানতে গেলে লাইব্রেরিতে যেতে হতো, অনেক খাটতে হতো, অনেক পড়তে হতো। এমনকি বাড়িতে যেহেতু একাধিক খবরের কাগজ আসতো না, তাই আমরা অনেকেই লাইব্রেরিতে বিকেলবেলা গিয়ে বাকি খবরের কাগজগুলো পড়তাম, যেটা বাড়িতে আসে না। কিন্তু এখন মাত্র কয়েক সেকেন্ড গুগলে সার্চ করলেই হাজার হাজার তথ্য সামনে চলে আসে, সব খবর নিমেষে চলে আসছে মাত্র কয়েক সেকেন্ডে। এর ফলে জেনজিরা খুব দ্রুত তথ্য সংগ্রহ করতে পারে, কিন্তু সেখানেই একটা বড় সমস্যা। তথ্য আর জ্ঞানের মধ্যে পার্থক্য আছে। তথ্য সংগ্রহ করা খুব সহজ, কিন্তু তথ্য যাচাই করা সেটা অনেক কঠিন। অনেক তথ্য নিয়ে সেখান থেকে সত্যকে খুঁজে পাওয়া, গভীর জ্ঞান, এটা খুব বড় কঠিন কাজ। এই কারণেই দেখবেন জেনজিরা বেশি করে ভুয়ো খবর নিয়ে নাচানাচি করে। তারা নিমেষে ভুয়ো খবর যাচাই না করেই দ্রুত ছড়িয়ে দেয়। এই জেনজিদের শিক্ষার ক্ষেত্রেও কিন্তু একটা বড় ফারাক এসেছে। আজকের যদিও শহরে ভারতের ক্ষেত্রে ছাত্রছাত্রীরা শুধু স্কুলের বই পড়ে না, সে ইউটিউব দেখে, অনলাইন কোর্স করে, এআই ব্যবহার করে। বিদেশি বিশ্ববিদ্যালয়ের ক্লাসও ফ্রিতে মোবাইলে দেখা যায়, কিন্তু সেটা কজন দেখে? বিনামূল্যে এত জ্ঞান কজন নিচ্ছে? কিন্তু বাকি যে জেনজি, করোনা কালে এই যে ডিজিটাল শিক্ষা, এটা ভারতে ব্যাপকভাবে বেড়েছে, কিন্তু এর দুটো দিক আছে। একদিকে গ্রামে বসেও একজন যেমন আন্তর্জাতিক কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের লেকচার শুনতে পান, অন্যদিকে মনোযোগ ধরে রাখার ক্ষমতা কমছে। খুব অল্প সময়ের মধ্যে তারা অধৈর্য হয়ে একটা ভিডিও থেকে অন্য ভিডিওয়ে চলে যাচ্ছে। বিষয়ের গভীর জ্ঞানে ঘাটতি ঘটছে, কিন্তু এরাই তো আমাদের ভবিষ্যৎ। অ্যানুয়াল স্ট্যাটাস অফ এডুকেশন রিপোর্ট এর যে সমীক্ষা, তাতে দেখা গেছে ভারতের বহু ছাত্রছাত্রীর মৌলিক পড়া, গণিতের দক্ষতা এই করোনা মহামারীর পর কিছুটা উন্নত হয়েছে, কিন্তু রাজ্যভেদে এবং শহর গ্রামের মধ্যে একটা ব্যাপক বৈষম্য রয়েছে, ব্যাপক বৈষম্য। অর্থাৎ মনে রাখতে হবে, মোবাইল হাতে পেলেই শিক্ষা ভালো হয় না। ভালো শিক্ষক, নিয়মিত অনুশীলন এবং পরিবারের সহায়তাও সম্পূর্ণ গুরুত্বপূর্ণ। আজকের ছাত্রছাত্রীদের জীবনে বড় পরিবর্তন নিয়ে এসছে এআই, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, চ্যাট জিপিটি, জেমিনি, আরও অনেক এআই টুল নিমেষে পাওয়া যায়। আজ পড়াশোনা থেকে শুরু করে চাকরির প্রস্তুতি সব কিছু এআই দিয়ে করা যায়, কিন্তু এতে অনেক কিছু জানা যায়, কিন্তু শেখা যায় কি? এআই রেডিমেড উত্তর দিয়ে দেয়। আমরা আগে যেমন অনেক পড়াশোনা করে একটা উত্তর তৈরি করতাম, সেটা আজকে প্রয়োজন হয় না, জেনজি করে না। এআইকে প্রশ্ন করে, সে খেটে উত্তর দিয়ে দেয়। ফলে জ্ঞানের গভীরতা বাড়ে কি? জেনজির কাছে এটা একটা বড় চিন্তার বিষয়। 2025 সালের গ্লোবাল জেড এবং মিলেনিয়াল সার্ভে, তাতে দেখা গেছে ভারতের তরুণদের একটা বড় অংশ এআইকে ভয় পায়, কাজে লাগাতে পারে না। তারা সুযোগ হিসেবে দেখছে, কিন্তু সেই সুযোগটার জন্য সে যতটা প্রয়োজন ততটা প্রশিক্ষণ নিচ্ছে না। তারা মনে করে এআই যদি সঠিকভাবে ব্যবহার করে তাহলে শেখার গতি বাড়বে, উৎপাদনশীলতা বাড়বে, নতুন ধরনের কাজের সুযোগ তৈরি হবে। কিন্তু একই সঙ্গে ওই গবেষণাতেই একটি সতর্কবার্তা দেওয়া হয়েছে, এআই যদি এত ব্যবহৃত হয়, এআই এর উপরে যদি এত নির্ভরশীলতা তৈরি হয়ে যায়, তাহলে মৌলিক চিন্তা শক্তি এবং সমাধানের ক্ষমতা দুর্বল হতে বাধ্য। সেটা হচ্ছেও। এআই যা বলছে সেটা সব নয়। চ্যাট জিপিটির নিচে লেখা থাকে যে চ্যাট জিপিটি যা বলছে সেটা সম্পূর্ণ সত্য নয়, আপনি যাচাই করুন। সেটা এত ছোট ছোট করে লেখা থাকে যে অর্ধেকের চোখেই পড়ে না।
এখন জেনজিরা কাজের ক্ষেত্রেও না অনেকটা নির্ভর করছে ইউটিউবের ওপরে। আগে কাউকে যদি জিজ্ঞেস করা হতো কোনো ছাত্রকে বা ছাত্রীকে, বড় হয়ে তুমি কি হবে, তারা উত্তর দিত বড় হয়ে আমি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, শিক্ষক হব, কিংবা সরকারি ভালো পদে চাকরি করব। আজ উত্তর বদলে গেছে। তারা বলছে আমি গেম ডেভেলপার হব, ডেটা সায়েন্টিস্ট হব, নিজের স্টার্ট আপ খুলবো। কিন্তু মুশকিলটা কোথায় জানেন? ইউটিউবে, ফেসবুকে তারা সফলদের দেখে, সেই সফলদের কত লড়াই, কত হেরে যাওয়া, কত ব্যর্থতা, সেটা তো সেখানে দেখা যায় না। তারা মনে করে খুব সহজ। দীর্ঘ পরিশ্রম, ব্যর্থতা এবং ধৈর্য এটাই আসলে সাফল্য দেয়। আর এই ধৈর্যের পরীক্ষাতেই ফেল করছে জেনজি। তাই জেনজি কি ভারতের ভবিষ্যৎ, নাকি ভারতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ? এই প্রশ্নটা না আমার মাথার ভিতরে ঘুরছে গত দিন 15 ধরে। তারপরেই আমি পড়াশোনা করতে শুরু করি। দেখুন, আজ বিশ্বের 5ম বৃহত্তম অর্থনীতি ভারত। খুব তাড়াতাড়ি ভারত 3য় বৃহত্তম অর্থনীতির দেশ হবে বলে সেই লক্ষ্যে এগোচ্ছে। কিন্তু অর্থনীতি শুধু রাস্তা, সেতু, কারখানা বানিয়ে হয় না। অর্থনীতি তৈরি হয় দক্ষ মানুষ দিয়ে। বিশ্ব অর্থনৈতিক ফোরাম, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, তার এক সাম্প্রতিক বিশ্লেষণে বলেছে আগামী 10 বছরে কোটি কোটি কর্মীর নতুন দক্ষতা অর্জন করতে হবে। এআই, অটোমেশন ও ডিজিটাল প্রযুক্তির কারণে বহু কাজ বদলে যাবে। আমরা ছেলেবেলায় তো দেখতাম জেরক্স করতে গেলে, যদি ওটা ফটোকপি আমরা বলতাম জেরক্স, তাতে সেই কালি নিয়ে কত কিছু। এখন বোতাম টিপলে ফটোকপি তৈরি হয়, একসাথে একাধিক। তাই টিকে থাকতে হলে জেনজিকে তো এগুলো শিখতে হবে। আমি ব্যক্তিগত উদাহরণ একটা দিচ্ছি, মাফ করবেন। আমি প্রিন্ট মিডিয়ায় লিখে খবরের কাগজে ছাপা হচ্ছে সেই সময় থেকে কাজ শুরু করেছি। তখন প্রিন্ট মিডিয়ায় হাতেই লেখা হতো, কম্পোজিটার কম্পোজ করতেন, পেস্ট করা হতো কাগজে, তারপর ছাপা। এরপরে আমি কম্পিউটারে কপি লেখা, কেউ শেখায়নি, কোনো কোর্স নয়, চাপে পড়ে শিখেছি, পেজ মেকআপ করেছি। আজও কলকাতা বিশ্ববিদ্যালয়ে আমি প্রিন্ট মিডিয়ার পেজ মেকআপ পড়াই। একই সঙ্গে 3rd সেমিস্টার এগিয়ে আমি এই নিউ মিডিয়া, ডিজিটাল মিডিয়া পড়াই। কেন জানেন? আমি মাঝখানে যখন টেলিভিশনের সময় এসছে, সবটা কাজ শিখেছি, শিখে সেই কাজটা গুরুত্ব দিয়ে করেছি। তারপরে শেষ 8 বছর প্রায় আমি ডিজিটাল মিডিয়াটাকে শিখেছি এবং কাজ করেছি। তারপরে এসেছি ইউটিউবার হতে। কেন? এখন আমি নতুন করে অনলাইনে এআই এর কোর্স করছি, কারণ আমাকে টিকে থাকতে হবে। আমি না শিখলে আমার কাজটা অন্য কেউ করে ফেলবে, আমার কাজটা অন্য কেউ করে ফেললে আমি ক্রমশ পিছিয়ে পড়ব। তাই শেখার কোনো শেষ নেই বলে শিখে যেতে হবে। আমি জেনজিদের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছি। আজকের জেনজিরা ইউটিউবার হতে চায়, কন্টেন্ট ক্রিয়েটর হতে চায়, আমিও কিন্তু সেই প্রতিযোগিতায় নেমেছি। এই যে আমি নতুন কিছু শিখছি, এরকম অনেকেই শিখছেন, আপনাদের মধ্যে অনেকে নতুন নতুন কিছু শিখছেন। সেই সঙ্গে আজকের জেনজিদের বলবো, তাদেরও কিন্তু পুরনো কিছু শিখতে হবে, কারণ পুরনোর ওপর ভিত্তি করেই নতুন তৈরি হয়। ভিতটা শক্ত করা দরকার। একটা 2 মিনিটের ভিডিও দেখা খুব সোজা, কিন্তু একটা 200 পাতার বই পড়া খুব কঠিন কাজ। এই কঠিন কাজটা এখন বাতিল হয়ে গেছে। এআই ব্যবহার করতে হলেও প্রাথমিক শিক্ষার ভিতটা খুব গভীর হওয়া প্রয়োজন, খুব গভীর। যদি সেটা না হয়, যদি এই পরিবর্তন চলতেই থাকে এবং জেনজিরা যদি তাদেরকে সমর্থ তৈরি করতে না পারে, ভবিষ্যতের সবচেয়ে বড় সংকট হতে পারে গভীর চিন্তার সংকট। কোনো কিছুকে গভীরভাবে চিন্তা করার অভ্যাসটাই নষ্ট হয়ে যাবে। 2 মিনিটের রিলস, শর্টস, বড় ভিডিও দেখে না তারা। গল্প, উপন্যাস, কবিতা লেখা, এটা তো তরুণ প্রজন্মের কাজ ছিল। ক্রমশ দিন দিন সেই সংখ্যাটা কমছে, পড়ার অভ্যাসটাই নষ্ট হয়ে যাচ্ছে।
আমরা যদি একটু ভাবি, একটু চোখ বুজে ভাবি যে আমরা বাড়িতে রাত্রিবেলা খেতে বসেছি, সেখানে আমি হয়তো সেই সময় অফিসের কাজগুলো মোবাইলে দেখে নিচ্ছি, সেই সময় আমার সন্তান হয়তো হোয়াটসঅ্যাপে চ্যাট করছে বন্ধুদের গ্রুপে, কোনো বাড়িতে বড় সংসার, মা সেই সময় রিলস দেখছেন, বাবা অফিসের কাজ দেখছেন, মেয়ে হোয়াটসঅ্যাপে চ্যাট করছে, ছেলে ওই সময় হয়তো পুরনো কোনো একটা গেমস, সেই গেমসের রেকর্ডিংটা দেখছে। সবাই রয়েছে একটা টেবিল, কিন্তু চারটে জগৎ আলাদা। এই যে পরিবারের মধ্যে এই যে বিভাজন, আগে বড় পরিবার ছিল, এখন ছোট পরিবার, তার মধ্যেও সকলে একা। প্রত্যেকে ভাবছে আমার ইনস্টাগ্রামে এত ফলোয়ার, ফেসবুকে এত ফলোয়ার, আমাকে প্রতিদিন এত লাইক আসে, এত কমেন্ট আসে, কিন্তু বিপদের দিনে ফোন করার জন্য কেউ নেই জেনজির কাছে। তাই জেনজিদের না নিজেদের সংকট রয়েছে। কেন এত জোর দিয়ে চোখ বন্ধ করে দেখতে বললাম? আরও একবার চোখ বন্ধ করে ভাবুন, 2047 সাল, ভারতের স্বাধীনতার 100 বছর। তখন দেশের প্রধানমন্ত্রী কে হবেন? সে হয়তো আজকের কোনো কলেজের ছাত্র জেনজি। দেশের প্রধান বিজ্ঞানী হয়তো আজকের কোনো স্কুল ছাত্রী। কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী হয়তো আজকের একজন তরুণ সমাজকর্মী। সুপ্রিম কোর্টের বিচারপতি, সে হয়তো এখন মোবাইলে বসে রিলস দেখছে। আজ যারা জেনজি, কাল তারা এই ভারত সামলাবে। 2047 সালের ভারত আজকের শ্রেণীকক্ষেই বসে আছে, আজকের কোচিং সেন্টারে, আজকের ইউটিউব চ্যানেল দেখছে, দিন রাত মোবাইল ঘাটছে, রাত 1:30, 2, 2:30 পর্যন্ত কেউ গেম খেলছে। 2047 সালের ভারতে তো এরাই থাকবে, এরাই সব দায়িত্ব পালন করবে। আমরা প্রায় বলি সরকার এটা করুক, সরকার ওটা করুক, চাকরি দিক, শিক্ষা দিক, হাসপাতাল বানাক। হ্যাঁ, সরকারের দায়িত্ব আছে, কিন্তু সমাজেরও দায়িত্ব আছে, পরিবারের দায়িত্ব আছে, শিক্ষকের দায়িত্ব আছে, মিডিয়ার দায়িত্ব আছে, আর সবচেয়ে বেশি দায়িত্ব নিজের। একজন তরুণ যদি প্রতিদিন মাত্র 1 ঘন্টা শেখার জন্য, নতুন কিছু জানার জন্য ব্যয় করে, তাহলেই তার জীবনটা বদলে যেতে পারে। এই কথাটা তরুণদের বলার কেউ নেই। জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, চীন, আমি আগেও উদাহরণ দিয়েছি, তারা তরুণদের কাজে লাগিয়েছে। আজ সেই সুযোগ ভারতের সামনে। কিন্তু ইতিহাস কিন্তু এই সতর্কবার্তা দেয় যে যে দেশ এই সুযোগ কাজে লাগাতে পারেনি, সেখানে এই তরুণ জনসংখ্যা বেকারত্ব, হতাশা এবং সামাজিক অস্থিরতার কারণ তৈরি হয়েছে। তাই সঠিক দিশা দেখাতে না পারলে আগামী ভারতের জন্য জেনজি বিপজ্জনক হয়ে উঠতে পারে। আর যেটা হচ্ছে, ভারতীয় মূল্যবোধ নেই তাদের অধিকাংশের জীবনে। আবার ধনী, দরিদ্র, গ্রাম, শহর, বড় শহর অনুযায়ী তারা বড় হচ্ছে, জেনজি বড় হচ্ছে, তাদের প্রত্যেকের আলাদা আলাদা, সমান সুযোগ নেই সবার। কিন্তু চরিত্রবান হওয়া, প্রবীণদের সম্মান করা, এসবের জন্য কত পয়সা আছে, ধনী না গরিব, শহরে না গ্রামে না বড় শহরে, নির্ভর করে না। পশ্চিমী সভ্যতার শিক্ষা, মানবিকতা, অভ্যাস, নেশা, এসব দিয়ে জাতি গঠন সম্ভব নয় এই ভারতে। আজকের তরুণদের সামনে অনেক সুযোগ এসেছে, যে সুযোগ আমরা পাইনি বলে হাউতাশ করি। আর আমার মতো প্রবীণরা এখন আরো নতুন নতুন কিছু শিখে আরো দীর্ঘদিন টিকে থাকার লড়াই চালাচ্ছে। সেখানে জেনজি কি করছে? কারণ জেনজির সামনে যেমন সুযোগ এসেছে, তেমনি বিভ্রান্তিও এসেছে। মনে রাখতে হবে, মোবাইল স্ক্রিন তোমায় তথ্য দিতে পারে, অভিজ্ঞতা তোমাকে প্রজ্ঞা দেবে। এআই তোমাকে উত্তর দিয়ে দিতে পারে, কিন্তু জীবন তোমাকে শিক্ষা দেবে। ইন্টারনেট তোমাকে পরিচিতি দিতে পারে, কিন্তু চরিত্রই তোমাকে সম্মান দেবে। আর সেই লড়াইটার জন্য এই কাগজের গল্পটা এরকম দুমড়ে মুচড়ে গেলে তবেই সে সোজা হতে পারে।
আর সেখানে পিছিয়ে আমরা, ভারত পিছিয়ে। কোনো দেশ মহান হয় সেখানকার বসবাসকারী মানুষের চরিত্রের জন্য। জাপানকে শক্তিশালী করেছে সে দেশের মানুষের শৃঙ্খলা, জার্মানিকে শক্তিশালী করেছে সে দেশের মানুষের দক্ষতা, দক্ষিণ কোরিয়াকে শক্তিশালী করেছে শিক্ষা। ভারতকে শক্তিশালী করবে যুব সমাজের সততা, সৃজনশীলতা, পরিশ্রম, বৈজ্ঞানিক মনোভাব এবং মানবিকতা, কারণ ওটাই তো ভারতের সম্পদ। ভিডিও শেষ করার আগে শুধু একটি বাক্য আপনাদের কাছে আমি রেখে দিতে চাই। একটা প্রজন্ম জন্মায় সময়ের হাতে, কিন্তু একটা জাতির ভবিষ্যৎ গড়ে ওঠে সেই প্রজন্মের সিদ্ধান্তে। সেই প্রজন্ম ভারতের ক্ষেত্রে জেনজি অনেকটাই বিভ্রান্ত, ইতিহাস বিস্তৃত, হুজুগে মেতে রয়েছে। তাদের সঠিক পথে নিতে হবে ভারতের জন্যই। তারাও তো ভারত মাতার সন্তান, আর তারাই দেশের বর্তমান এবং ভবিষ্যৎ। আগে বলা হতো যুবকরাই দেশের ভবিষ্যৎ, ছাত্ররাই দেশের ভবিষ্যৎ। আমি মনে করি এটা ঠিক নয়। যুবকরা, ছাত্ররাই হচ্ছে দেশের বর্তমান, কারণ বর্তমানের উপরেই তো ভবিষ্যৎ দাঁড়িয়ে থাকে। এই প্রতিবেদন যদি ভালো লাগে তাহলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করবেন। আর আপনারা খুব খুব ভালো থাকবেন। ভারত মাতা কি জয়।